হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আল্টিমেট এডু হাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। তো বহুদিন পর আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই যে ক্লাস আমরা কন্টিনিউ শুরু করছি আজকে থেকে, এটা কন্টিনিউ চলতে থাকবে। তো তোমরা আশা করি মিস করেছো ক্লাসগুলোকে। তো আজকে আমরা এই যে সামনের সিটেট, যেহেতু প্রাইমারি টেটের এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেওয়া থাকেনি, তবু আমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলি। তো এই কোশ্চিন অ্যান্সার করছি, টপিক পড়ছি এবং তার সাথে সাথে যে টপিকের বিষয়বস্তু বা এক্সট্রা টপিকের বাইরেও যে সমস্ত আমাদের কোশ্চেন্স অনেক সময় দেওয়া দেওয়া থাকে, তাহলে এই যে টপিকের বাইরে যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া আছে, তাহলে টপিকের বাইরে অ্যাকচুয়ালি যে সিলেবাসটা আমাদের দেওয়া আছে সেই সিলেবাসের বাইরে অনেক সময় আমরা দেখি থিওরি থেকে কোশ্চেন দেওয়া থাকে। তাহলে এগুলো আমরা কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যম দিয়ে বুঝতে পারবো। তো এবং যেগুলো এরকম কোনো বাইরে কিছু দেওয়া আছে, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে যে ক্লাস, সেই ক্লাস আমরা ঠিক আছে। সো বেসিক্যালি আমরা দেখব যে পিওয়াই কিউ, সিটেটের যে পিওয়াই কিউ, সে পিওয়াই কিউ অর্থাৎ 2019 পেপারের 2019-এর যে পেপার ওয়ান আমাদের, তো সেই পেপার ওয়ানের যে পিওয়াই কিউ সেটা ঠিক আছে। এটা 2021-এর সম্ভবত, সরি 2019 লেখা হয়ে গেছে। তো এটা ঠিক আছে। সে যাই হোক, আমরা ভিডিও শেষে আমি বলে দিব এটা 21 না 19, আমার একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, তো আজকে প্রথম যে কোশ্চেন্স আমরা পড়বো, এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন। দেখো তোমাদেরকে বলে দিচ্ছি আমি, বাংলায় দেওয়া আছে এবং ইংলিশে দেওয়া আছে। যারা অ্যাকচুয়ালি সিটেটের এক্সাম দিবে তাদের জন্য তো বিশেষ করে ইংলিশ প্রয়োজন, এবং যারা প্রাইমারি টেটের জন্য এক্সাম দিবে তারা। তাছাড়াও আমরা বাঙালি, আমাদের মনে হয় যে না একটু বাংলা যদি দেখি তাহলে সবথেকে বেশি বিষয়টাকে বুঝতে পারবো। তাই আমি দুই বিষয়টাকে দুইভাবেই আমি এখানে তোমাদের সামনে রেখেছি কোশ্চেনটাকে। তাহলে এস পার ইওর রিকোয়ারমেন্টস তুমি দেখবে, ঠিক আছে। তাহলে তোমার যদি ইংলিশ পড়তে ইচ্ছে হয় ইংলিশ পড়বে, না হলে তুমি বাংলা পড়বে। তো এখানে সিম্পলিভাবে বলে দেওয়া আছে যে আফটার গেটিং হার্ট ডিউরিং এ প্লে অ্যাক্টিভিটি, রোহন স্টার্টেড ক্রাই। সিইং দিস হিজ ফাদার রেসপন্ডেড, কি রেসপন্ড করলো? ডোন্ট বিহেভ লাইক এ গার্লস, বয়েস ডোন্ট ক্রাই। দিস ইজ স্টেটমেন্ট বাই ফাদার। অর্থাৎ বলেছে যে একটা শিশু খেলতে খেলতে আঘাত পেয়ে গেল এবং তার বাবা মানে কাঁদতে শুরু করে দিল। তার বাবা তাকে বলল, মেয়েদের মতো আচরণ করো না। আমাদের এই সমস্ত মানে এই যে কথাগুলো, মেয়েদের মতো আচরণ করো না, ছেলেরা কাঁদে না, মার্দ কো দর্দ নেই হতা, এগুলো এটা এগুলো একটা বক্তব্য। নর্মালি ভাবে এটা আমরা বলে থাকি, ঠিক আছে। তো মার্দ কো দর্দ নেই হতা একটু এই বিষয়টি স্টেটমেন্টের সাথে একটু কি হয় বলো তো? কেউ যদি এই কথাটা বলে আর কি, মার্দ কো দর্দ নেই হতা, তো একটু ইয়ে আছে না, কি বলে ওটা, দরজা, তো দরজার সামনে একটু আঙুলটা চিপাই দিয়ে একটু দিয়ে দিবি হালকা করে, তাহলে বুঝতে পারবে কেমন দার্দ নেই হতা। হ্যাঁ, সো এটা 4টা অ্যান্সার বলা আছে: রিফ্লেক্স জেন্ডার স্টিরিওটাইপ, চ্যালেঞ্জ জেন্ডার স্টিরিওটাইপস, রিডিউস জেন্ডার বায়াসেস অ্যান্ড প্রমোটস জেন্ডার ইকুয়ালিটি। তাহলে এই 4টির মধ্যে আমার কোনটি অ্যান্সার? মানে স্টিরিওটাইপসটাকে প্রতিফলিত করছে, মানে স্টিরিওটাইপসটাকে আরো বাড়াবা দিচ্ছে, ওটাকে আরো চ্যালেঞ্জ করছে, লিঙ্গ পক্ষপাত হ্রাস করছে এই স্টেটমেন্টটা দেখে, আর লিঙ্গ সমতা প্রচার করছে, ঠিক আছে। তাহলে এখানকার যদি আমরা অ্যান্সার দেখি, কি হবে অ্যান্সার? দেখো, লিঙ্গীয় স্টিরিওটাইপ প্রতিফলিত করছে। কারণ কি বলেই দিচ্ছে যে মেয়েরা কাঁদে, ছেলেরা কাঁদে না, মেয়েদের মতো আচরণ করো না। তার মানে কি কি আচরণের কথা বলছে? কাঁদার আচরণটার কথা বলা আছে। তাহলে সেই আচরণটা, কাঁদার যে আচরণ, কান্না করা, সেই আচরণটা সে কি করছে? একটা প্রতিফলিত করছে, মানে ওই ব্যক্তির মধ্যে এই আচরণটা, মানে এখানে বলছে জেন্ডার স্টিরিওটাইপস, জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যাকচুয়ালি যদি আমরা বলতে চাই, তাহলে একটা স্পেসিফিক জেন্ডারের ওটা কাজ, স্পেসিফিক জেন্ডারের এটা কাজ। তো এটাকে প্রতিফলিত করছে যে মেয়েদের এটা কাজ, মানে মেয়েদেরা কাঁদে আর ছেলেটা কাঁদে না। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্টিরিওটাইপকে প্রতিফলিত করছে, একটা স্টিরিওটাইপ ভাবনা। যে কি ভাবনা? স্টিরিওটাইপ ভাবনা যে মেয়েরা কান্না করে, অবশ্য দুজনেই কান্না করে। কথাটা বুঝতে পেরেছো? তাহলে নেক্সট যদি আমরা কোশ্চেন অ্যান্সার দেখি, আচ্ছা একটু আমরা লিঙ্গ মানে লিঙ্গ যে পক্ষপাত, সেই টাইপস অফ জেন্ডার বায়াসটা আমরা দেখি। একটা বলা হচ্ছে স্টিরিওটাইপিং। তো স্টিরিওটাইপিং মানে কি? লিঙ্গের উপর ভিত্তি করে ব্যক্তিদের সম্পর্কে অনুমান। একটু আগে আমরা দেখলাম না যে যেখানে লিঙ্গে মানে একটা মেয়েদের ওপর ভিত্তি করে, মেয়ে বলে মেয়েরা ওইরকম কান্না করে, তাদের মানে সেই মেয়েদের সম্পর্কে একটা স্পেসিফিক ধারণা বসে আছে যে মেয়েরা কান্না করে। আরও একটা আমরা অনেক সময় কি বলে রাখি, ড্রাইভিং করার সময়, হুম
বলি কি না যে ড্রাইভিং করার সময় মেয়ে চালাচ্ছে, এ নিয়ে প্রচুর মিমসও হয়েছে। বাট এগুলো কি? এগুলো একটা স্টিরিওটাইপ। মেয়ে এখন পাইলট, মেয়ে এখন গাড়ি চালায়, সমস্ত কিছু। কিন্তু একটা স্টিরিওটাইপ ভাবনা। আচ্ছা, তুমি একটা কথা বলো, তোমাকে একটা কাজ যদি নরমালিভাবে না করতে দেওয়া হয়, সেই কাজটা যদি হঠাৎ করে করতে দেওয়া হয়, তাহলে তুমি কেমনভাবে করবে? একটা ছেলে যতটা গাড়ি চালানোর বা স্বাধীনতা আছে, গ্রামে-গঞ্জে আমরা বসবাস করি, তোমরা দেখতে পাবে যে মেয়েদের ততটা স্বাধীনতা আছে। শুধুমাত্র গাড়ি চালানোর দিক থেকে নয়, আরও বিভিন্ন দিক থেকে। তো আমরা এই স্টিরিওটাইপটা আমরা নিজেরাই তৈরি করছি। মানে আমরাই করতে দিচ্ছি না, তাদের গাড়ি চালাতে দিচ্ছি না, মেয়ে হয়ে গাড়ি চালাতে হয় না, এটা করতে হয় না, ওটা করতে হয় না, আবার আমরাই বলছি। তাহলে যখন আমরা একটা ব্যক্তির সম্পর্কে কি করছি, একটা সাধারণীকরণ করছি, সেটাকে স্টিরিওটাইপিং বলবো। হ্যাঁ, একজনকে দেখে যে একজন অ্যাক্সিডেন্ট করেছিল, সেটা দেখে আমি বললাম সব মেয়েরাই অ্যাক্সিডেন্ট করে, বা এই ধরনের একটা ধারণা। তো এগুলো হচ্ছে আমার স্টিরিওটাইপিং ধারণা। এটাকে আমি যখন সাধারণীকরণ করছি, মানে একজনের একটা ঘটনা দেখে সেটাকে আমি দেখে বলছি কি যে না, এটা সব জায়গায়, মানে একটা স্পেসিফিক স্টেটে মনে করে ধরে রাখো, রাজ্যে একটা কোনো ঘটনা ঘটলো, সেই ঘটনাটা ঘটার পরে আমরা বললাম ওই রাজ্যের সব লোকগুলো এরকম বা এই ধরনের। এটা স্টিরিওটাইপিং, এটা অনুমান করা ঠিক নয়। এরপর বলা হচ্ছে কুসংস্কার। কি? লিঙ্গের ওপর ভিত্তি করে ব্যক্তিদের সম্পর্কে কোনো একটি ব্যক্তির বিরুদ্ধে একটা নেতিবাচক মনোভাব তৈরি করা। কোনো একটি ব্যক্তির বিরুদ্ধে একটা, ছেলে হোক মেয়ে হোক যাই হোক, একটা নেতিবাচক যখন আমি মনোভাব তৈরি করব। আর একটা বৈষম্য, ডিসক্রিমিনেশন। যখন আমি ডিসক্রিমিনেশন, দ্যাট মিনস আমি আচরণ করছি অন্যরকম লিঙ্গের ওপর ভিত্তি করে ওর সাথে। এ মেয়ে বলে তার সাথে আমি এরকম ধরনের আচরণ করব, মেল ফিমেল বলে, ফিমেল বলে এরকম আচরণ, মেল বলে এরকম আচরণ করব আমি। এটা তো লিঙ্গের ওপর ভিত্তি করে যখন ব্যক্তিদের সাথে অন্যায় বা ভিন্নভাবে আচরণ করা হয়, সেটা ডিসক্রিমিনেট করছি। এরপর বলা হচ্ছে আমার হয়রানি। হয়রানি, ছেলে কোথাও কোথাও হয়রানি হয়ে থাকে, কোথাও কোথাও মেয়েরা হয়রানি হয়ে থাকে। তাহলে এই যে হয়রানি, হ্যারাসমেন্ট, লিঙ্গের ভিত্তিতে এটা হয়ে থাকে, তো এটাও একটা লিঙ্গ পক্ষপাত করার একটা হলো। নেক্সট আমরা কোশ্চেন্স দেখে নিচ্ছি। একটি প্রগতিশীল শ্রেণীকক্ষে, প্রগতিশীল বলতে বলা হচ্ছে প্রোগ্রেসিভ ক্লাসরুম, যেটা যেটা প্রোগ্রেসিভিজম থেকে এসেছে। তো এই প্রোগ্রেসিভ ক্লাসরুমে একজন শিক্ষককে মানে একটি প্রগতিশীল শ্রেণীকক্ষে কি হতে হবে, 4টা স্টেটমেন্ট দেওয়া আছে। তো একজন শিক্ষককে একটি নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করতে হবে, শিক্ষার্থীদের মতো প্রতিযোগিতার উপর জোর দিতে হবে, জ্ঞান নির্মাণের জন্য যথেষ্ট সুযোগ প্রদান করতে হবে, ছাত্রদের পরীক্ষার নম্বরের ভিত্তিতে আখ্যায়িত করা উচিত। মানে তাদের যে লেভেল, সেটা তাদের একাডেমিক স্কোরের ভিত্তিতে। তাহলে একটি প্রগতিশীল, একটা কথা মাথায় রাখো, যখন প্রগতিশীল শব্দটা মাথায় শুনতে হয়, তার মানে প্রোগ্রেসিভিজম। প্রোগ্রেসিভিজম মানে বলা হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক। কারণ মডার্ন যেটা বলছি আমি, প্রোগ্রেসিভ মানে হচ্ছে ওই যে ট্র্যাডিশনাল সিস্টেম, সেই সিস্টেমটাকে এখন আপগ্রেডেশন হচ্ছে। তার মানে সব থেকে যেটা বেস্ট, তাহলে কি একজন শিক্ষককে একটা নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করতে হবে? নো। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার জোর দিতে হবে? না। এটা এই যে কম্পিটিশন, এটা তো আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি। তারপর বলা আছে 4 নাম্বার, ছাত্রদের পরীক্ষার নম্বরের ভিত্তিতে আখ্যায়িত করা উচিত না। জ্ঞান নির্মাণের জন্য, যদি তোমরা কনস্ট্রাকটিভিজম পড়ো, তাহলে কনস্ট্রাকটিভিজমের মূল নীতি হচ্ছে জ্ঞান নির্মাণ। মানে আমরা স্টুডেন্টরা শিখে বা ছাত্ররা শিখে কিসের মাধ্যমে? জ্ঞান নির্মাণ করার মাধ্যম দিয়ে। জ্ঞান নির্মাণ করে স্টুডেন্টরা নিজেরাই। তো এটাই জ্ঞান নির্মাণের জন্য যথেষ্ট সুযোগ প্রদান করা উচিত। এটাই প্রোগ্রেসিভিজমের, বিশেষ করে শ্রেণীকক্ষের যদি আমরা দেখি তাহলে এটা ক্লিয়ার হলো। তো প্রোগ্রেসিভিজম বা প্রগতিবাদের যে নিম্নতম কিছু মূল নীতি দেওয়া আছে, সেটা হচ্ছে কি? শিশুকে গতিশীল মনে করা। ওই যে ট্র্যাডিশনাল বেসিস নয়, এটা গতিশীল, মানে সে নিজে কাজ করতে পারে, একটা সজীব প্রাণী। যদি আমরা ডিসকলিং সোসাইটি বা ডিসকলিং সিস্টেম পড়ি, তোমার পাওলো ফ্রিয়ারির পড়ি, যেখানে বলা হয়েছিল যে বিশেষ করে পাওলো ফ্রিয়ারির শিক্ষা দর্শন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে বলা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমের কথা। তো ব্যাংকিং সিস্টেমে কী করা হয়, ব্যাংকিং সিস্টেম বলতে বলা হয়েছে যে আমার কাছে কিছু ডিপোজিট আছে, টাকা আছে, আমি সেটা গিয়ে ব্যাংকে জমা দিয়ে দিলাম, বাস। তো শিক্ষক আর এবং শিক্ষার্থীর মধ্যে মানে সম্পর্কটা ঠিক এরকম হবে না যে শিক্ষার্থী একটা ব্যাংক, আর শিক্ষক হচ্ছে ডিপোজিটর, যিনি টাকা পয়সা নিয়ে গিয়ে শুধু ব্যাংকে, মানে শিক্ষক যেটুকু জানেন সেটা শিক্ষার্থীর দিয়ে দিলেন শুধুমাত্র। এটা নয়, এই ধরনের কিছু না। এগুলো প্রোগ্রেসিভিজমের মধ্যে নয়, এগুলো ট্র্যাডিশনাল ছিল। এখন যে প্রোগ্রেসিভিজম, এখন বলা হচ্ছে তারা অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে, তাদের স্বাধীনতা দিতে হবে।
বিজ্ঞানসম্মত আকারে শিশুর শারীরিক এবং ব্যক্তিত্ব বিকাশ করতে হবে, সমস্ত চাহিদা পূরণের দিকে ধ্যান রাখতে হবে। এই জন্য বলা হচ্ছে শিক্ষক পথপ্রদর্শক, গাইড করবে, টাস্ক মাস্টার শুধুমাত্র কাজ দিয়ে দিল, এই এগুলো করে আসো, সকালবেলায় দিল। বিশেষ করে আমরা যখন, এখনো আছে, আমরা যখন পড়তাম অঙ্ক এসে বোর্ডে করে দিল, পরের দিন এগুলো করে নিয়ে আসবি, এরপরের অঙ্কটা এটা করে নিয়ে আসবি। আমাদের অঙ্ক ওইভাবে শেখানোই হয়নি। তো ওটাই বলা হচ্ছে একটা টাস্ক মাস্টার নয়, যদি শুধু এই মাত্র টাস্কটা দিল, পরে এই টাস্কটা করে আসবে। কাজের মাধ্যমে শিক্ষা, জীবন কেন্দ্রিক, মানে বর্তমানে সব থেকে যদি প্রবলেম দেখি, অ্যাকচুয়ালি বলতে গেলে স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশন আমাদের এদিকে নেই। স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশন মানে শুধুমাত্র স্টুডেন্টের কথা ভাবা বা স্টুডেন্টের মতো করে এডুকেশন দেওয়া, এইটুকু নয়। তাদের এডুকেশন প্রদানের সময় শুধুমাত্র একটা কাজ থাকে না, শুধুমাত্র শিক্ষা প্রদান করছি না, আমরা অনেক কিছু জিনিস তাদেরকে এখানে শেখাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় শেখাচ্ছি, বহু কিছু বিষয় শেখাচ্ছি, যে বিষয়গুলো বা তাদের যে কর্ম, সেই কর্মগুলো করতে গিয়ে একটা স্টুডেন্ট কোনো একটা স্কুলে ফর্ম ফিল আপ, এই কাছে যাও, ওর কাছে যাও, এগুলো করতে 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 করতে, বিশেষ করে যদি তোমরা আপার লেভেলে আসো তাহলে বুঝতে পারবে, ইউনিভার্সিটি লেভেল, এই সমস্ত লেভেল, তাহলে সেখানে স্টুডেন্ট সেন্ট্রিক মানে স্টুডেন্টদের ওপর, তাদের ভালোর জন্য, তারা যেন সুস্থভাবে মাইন্ড রেখে পড়াশোনা করতে পারে। তাহলেই তো আপার লেভেলের যে এডুকেশন, তাহলে যে রিসার্চ লেভেলের এডুকেশন, সেটা তো ভালো হবে না। তাকে যদি আমরা এত বার্ডেনের মধ্যে রাখি, তা কোথা থেকে হবে? তো সামাজিক দায়িত্ববোধ, এই সমস্ত কিছু। তো প্রগতিবাদ মানেই বিশেষ করে বলা হচ্ছে এই বিষয়গুলোর উপর জোর দেওয়া দরকার। এরপর যদি এর লক্ষ্য কি, ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। শিক্ষার লক্ষ্য প্রগতিবাদ, ব্যক্তিত্ব মানে একজন পার্সোনালিটি, গণতন্ত্রের বিকাশ ঘটা, গণতন্ত্রের মাধ্যমে, সামাজিক গণতন্ত্রের মাধ্যমে ব্যক্তিত্বের বিকাশ ঘটা, সমবেতভাবে সামাজিক কাজে অংশগ্রহণ, কি শারীরিক, প্রাক্ষবিক, সামাজিক, বৌদ্ধিক সব ধরনের বিকাশ। বর্তমানে সব ধরনের বিকাশ হচ্ছে টিকটকে। পাঠ্যক্রম প্রগতিবাদীদের ক্ষেত্রে একদম পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম হয়ে থাকবে সেরকম কিন্তু নয়, দরকার হলে সেটাকে চেঞ্জ হবে। ইতিহাস, গণিত, সাধারণ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রাখতে হবে। নেক্সট বলা হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন্স। একটু আমি ডিটেইলে আলোচনা করছি, কারণ আমরা কোশ্চেন্স করব এবং তার সাথে সাথে কি বলতো, এই যে টপিকসগুলো এগুলোও পড়ে নিচ্ছি আমরা, মানে বিষয় সম্পর্কে আমার জ্ঞানও হচ্ছে, আমার প্রশ্ন উত্তরও হয়ে যাচ্ছে। কথাটা বুঝতে পারলে? এই গেল ব্যাপার। নেক্সট কোশ্চেন আমরা 3 নম্বরে দেখে নিচ্ছি, যে পর্যবেক্ষণ করার পর দেখা গেল, মানে একটা বিশেষ করে অ্যাক্টিভিটি হলো, মানে অবজার্ভ করছে, ছাত্ররা একটি চলমান কার্যকলাপে আরও এগিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করছে। একটা কার্যকলাপ, একজন শিক্ষক কি, কেন, কিভাবে আকারে ইঙ্গিত এবং ইঙ্গিত প্রদান করার সিদ্ধান্ত নেন। ভাইগোটস্কির বা লেভ যে ভাইগোটস্কি তত্ত্ব অনুসারে শিক্ষকের এই কৌশলটি কি হবে? আমরা যদি ভাইগোটস্কির থিওরি পড়ি, সেখানে দেখতে পাবো যে একজন শিক্ষক যখন কোনো একজন শিক্ষার্থীকে ক্লু দিচ্ছেন, এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়, ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছেন। যে মনে করো তুমি একটা কোনো কাজ পারছো না, আমি সেই কাজটা জানি বা আমি বিষয়টাকে জানি, আমি তোমার সামনে একটা ক্লু দিয়ে দিলাম যার ফলে তুমি কাজটা করতে পারো। তো এই ক্লু যে দিচ্ছি আমি তোমার, তো এটা ভাইগোটস্কির তত্ত্ব অনুসারে কি ছিল? শিশুদের শেখার জন্য প্রেরণাহীন করা, শেখার জন্য একটি ভাড়া হিসাবে কাজ করা, যেটাকে বলা হচ্ছে স্কেফোল্ড লার্নিং, ছাত্রদের মধ্যে প্রত্যাহারের প্রবণতা সৃষ্টি করা, প্রত্যন্তা মানে উইড্রাল, মানে কি বলতো, উইড্রাল সিস্টেম যেটাকে বলা হয়। আর শেখার প্রক্রিয়া অর্থহীন করা, যখন আমি তোমাকে ক্লু দিয়ে দিচ্ছি, তো সেটা মানে হচ্ছে আমি শেখার প্রক্রিয়াটাকে অর্থহীন করে তুলছি। তো আমরা সবাই জানি এর যে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার নাম্বার 2, স্কেফোল্ড। কারণ স্কেফোল্ডিং এর ক্ষেত্রে বলা হয়, যখন একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে, যখন একজন শিক্ষক একজন শিক্ষার্থী কোনো একটি কাজ করবে কিন্তু কাজটি করতে পারছে না, একজন শিক্ষক হিসাবে সেই ইঙ্গিত প্রদানের মাধ্যম দিয়ে তাকে সেটাকে কাজ করতে হেল্প করেন, দ্যাট ইজ কল্ড স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডিং যেটা আমরা পড়ি, এজ এ স্ক্যাফোল্ড হিসাবে কাজ করছে কে? টিচার। শিক্ষকের কৌশলটি কি? অ্যাক্টস এজ এ স্ক্যাফোল্ড ফর লার্নিং। ক্লিয়ার? ক্লিয়ার। একটু যদি দেখি স্ক্যাফোল্ডিং এর ক্ষেত্রে, এক ছিল মোর নলেজেবল আদার, এমকেও। এমকেও কে জানো? এমকেও হচ্ছে
MQ হচ্ছে একজন শিক্ষক, মানে মোর নলেজেবল আদার, শিক্ষক। তোমার কাছে, তুমি এই মুহূর্তে আমার কাছে শুনছো, শিখছো, তোমার কাছে MQ হিসেবে আমি, তুমি অন্য কারো কাছে MQ হিসেবে থাকতে পারো। তুমি যখন অন্য কাউকে কোনো বিষয় শেখাচ্ছ, সেই ব্যক্তির কাছে তুমি MQ, মোর নলেজেবল আদার। নেক্সট বলা হলো জেডপিডির, আমরা ধারণা পড়েছিলাম সেখানে। সো জেডপিডি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট এবং বিয়ন্ড ডেভেলপমেন্ট। অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বলতে কি, যে যখন একজন শিক্ষার্থী বা যখন আমি কোনো একটি কাজ কোনো একজন ব্যক্তির সাহায্য ছাড়াই নিজে সমাধান করতে পারি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। আর বিয়ন্ড ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে কোনো একটি কাজ যখন আমি বড়দের সাহায্য নিয়েও করতে পারবো না। ক্লাস 1-এর বাচ্চাকে তুমি যদি ক্লাস 10-এর অঙ্ক শেখাতে যাও, সে করতেই পারবে না। তুমি ও যদি অন্য কারো সাহায্যও নেয়, তাও করতে পারবে। আমি বলবো না, আমি রেয়ারের কথা বাদ দিচ্ছি, একজনের কথা বাদ দিচ্ছি, স্পেসিফিক কিছু কেস থাকে, সেক্ষেত্রে আলাদা। তো এই অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট মানে আমি নিজেই কাজটা করতে পারছি, বিয়ন্ড ডেভেলপমেন্ট মানে আমি কাজটা সাহায্য নিয়েও করতে পারবো না। এর মাঝখানে একটা এরিয়া আছে, কোনটা, যেটা আমি অন্য কারো আমি নিজেও করতে পারবো না, আবার অন্য কেউ বলে দিলেও আমি পারবো। তাহলে এর যে মাঝখানে এরিয়া, এই যে মাঝখানে, এটাকে বলা হচ্ছে জেডপিডি, জন প্রক্সিমাল ডেভেলপ। এবং এটাকে ক্যাথলিন বার্গার যদি দেখি আমরা, বেরগার সিক ম্যাজিক মিডিল বলেছেন এটা। তো এই জেডপিডি অঞ্চল সেটাই বলছে, যে যেখানে একজন শিক্ষার্থী সাহায্য নিয়ে সেই কাজটি করতে পারেন। হ্যালো, হ্যালো। নেক্সট যদি আমরা কোশ্চেন্স দেখি, নেক্সট কোশ্চেন্স হচ্ছে আমাদের স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড হচ্ছে অ্যাকচুয়ালি শিশুর সাথে, স্ক্যাফোল্ড মানে কি, এই যে সাহায্য দিচ্ছি আমরা, ঠিক আছে, ওটাকেই সাহায্য দিচ্ছি জেডপিডি। জেডপিডি ওই অঞ্চলটাকে বলা হয়, জেডপিডি বলা হয় ওই অঞ্চলটাকে। জেডপিডি কি বলা হয়, এই অঞ্চলটা, যেটা আমরা, অঞ্চল মানে কোনটা, সেই এরিয়াটার কথা বলছে, মাইন্ডের যে এরিয়াটাতে আমি অন্য কারো হেল্প নিয়ে কাজটি করতে পারবো। স্ক্যাফোল্ড বলা হচ্ছে একজন ব্যক্তি যে সাহায্য করছেন, শিখানো সমস্যা, মানে ওই যে সাহায্যের প্রসেসটা, ওটাকে স্ক্যাফোল্ড ক্লু। আর ওই অঞ্চলটাকে বলা হচ্ছে জেডপিডি, জন্য প্রক্সিমাল। ক্লিয়ার? স্ক্যাফোল্ড শিশুর শিখনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন্স যদি আমরা দেখি, 4 নাম্বার কোশ্চেন্স, তাহলে হচ্ছে একটু ফাস্ট চালাই। শিশুদের সামাজিকীকরণের প্রেক্ষাপটে নিচের কোনটি সঠিক, যদি তোমরা পড়ো। 3 নাম্বার এখান থেকে শুরু হয়েছে, একটু দেখে নেবে। স্কুল হলো একটি মাধ্যমিক সামাজিকীকরণ সংস্থা, পরিবার হলো একটি প্রাথমিক সামাজিকীকরণ সংস্থা। স্কুল হলো একটি প্রাথমিক সামাজিকীকরণ সংস্থা এবং সহকর্মীরা হলো মাধ্যমিক সামাজিকীকরণ সংস্থা। পরিবার, আর 3 নাম্বার বলা হচ্ছে সহকর্মীরা প্রাথমিক সামাজিকীকরণ সংস্থা, পরিবার হলো গৌণ সামাজিকীকরণ সংস্থা। পরিবার এবং গণমাধ্যম উভয়ই গৌণ সামাজিকীকরণ সংস্থা। এখানে যদি আমরা দেখি, প্রাথমিক সামাজিকীকরণ মানে আমাদের প্রাথমিক সামাজিকীকরণ নরমালি যদি দেখি, সেটা হচ্ছে আমাদের পরিবার থেকে শুরু হয়। আর মাধ্যমিক সামাজিকীকরণ শুরু হচ্ছে আমাদের স্কুলে, আমাদের সোসাইটিতে। এটা তাহলে এখানে যে অ্যান্সার, এখানে অ্যান্সারটা কি, অ্যান্সার নাম্বার 1। স্কুল ইজ এ সেকেন্ডারি সোশ্যালাইজেশন। স্কুল হলো একটি মাধ্যমিক সামাজিকীকরণ সংস্থা এবং পরিবার হলো একটি প্রাথমিক সামাজিকীকরণ। প্রাথমিক এই কারণের জন্যই বলা হচ্ছে, কারণ একজন শিশুর সামাজিকীকরণ শুরু হয় তার পরিবার থেকে, ওই জন্য সেটাকে প্রাথমিক সামাজিকীকরণ সংস্থা বলে বলা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট যদি আমরা দেখি, প্রাথমিক সামাজিকীকরণ, যেখানে আমরা কি শিখি, শিশুরা ভাষা, দক্ষতা, এই সমস্ত কিছু শিখি প্যারেন্টসের কাছ থেকে। মাধ্যমিক সামাজিকীকরণ পিয়ার গ্রুপ, আমরা মাধ্যমিক সামাজিকীকরণ থেকে কি মনে রাখতে পারবো, পিয়ার গ্রুপ। আর প্রাথমিক সামাজিকীকরণ থেকে মনে রাখতে পারবো আমরা, যেখানে ভাষা, জ্ঞানীয়, দক্ষতা, এই সমস্ত কিছু শেখানো হয়, এটা হচ্ছে আমাদের পরিবার। কি আমাদের পরিবার। মাধ্যমিক সামাজিকীকরণ পিয়ার গ্রুপ, সেকেন্ডারি, যেটা স্কুল থেকে শিখছি, বিদ্যালয়, প্রতিষ্ঠান, সোসাইটি থেকে, বাইরের, এই সমস্ত থেকে। ক্লিয়ার? বুঝতে পারলে? আচ্ছা, এরপর আমরা নেক্সটের দিকে যাই। নেক্সট কি, নেক্সট কোশ্চিন হচ্ছে একাধিক বুদ্ধিমত্তার তত্ত্ব গুরুত্ব দেয় যে, কি গুরুত্ব দেয়, বলছে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, বা একাধিক বুদ্ধিমত্তা বা মানে বহুমাত্রিক বুদ্ধিমত্তা যদি আমরা বলি, মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা। তাহলে এই যে থিওরিটি, এটি কি গুরুত্ব দেয়, যে বুদ্ধাঙ্ক, যেটা বলা হচ্ছে ইন্টেলিজেন্ট কোয়েন্টেন্ট ক্যান বি মেজার্ড অনলি বাই অবজেক্টিভ টেস্ট। অর্থাৎ ওই যে আমার মানে
আইকিউ পরিমাপ করা যায় আমাদের অবজেক্টিভ টেস্টের মধ্য দিয়ে। অবজেক্টিভ টেস্ট কি? অবজেক্টিভ টেস্ট হচ্ছে, আর সাবজেক্টিভ টেস্ট মানে একটা স্পেসিফিক। সাবজেক্টিভ টেস্ট মানে হচ্ছে একজন ব্যক্তিকে স্বাধীনতা দেওয়া, একজন ব্যক্তিকে স্বাধীনতা দেওয়া হবে, স্বাধীনতা দেওয়া হচ্ছে নিজের মতো করা। অবজেক্টিভ একটাই যেখানে অ্যান্সার, কথাটা বুঝতে পারলে? সাবজেক্টিভ এন্ড অবজেক্টিভ। হ্যালো, ইন্টেলিজেন্স ক্যান বি ডোমেইন এনশিওর ইন্টেলিজেন্স ইন দ্য অল আদার ডোমেইনস। দেয়ার আর সেভারাল ফর্মস অফ ইন্টেলিজেন্স আর দেয়ার আর নো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ইন্টেলিজেন্স। বুদ্ধিমত্তার বিভিন্ন রূপ রয়েছে, বুদ্ধিমত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। দেয়ার আর নো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ইন্টেলিজেন্স। ক্লিয়ার? এখানকার যদি আমরা দেখো মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি যদি আমরা দেখি গার্ডনারের, তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছিল বুদ্ধিমত্তার বিভিন্ন রূপ রয়েছে, এবং প্রথমের দিকে সে 7টি বুদ্ধিমত্তার কথা বলেন, এবং পরের দিকে সেটা বেড়ে কি হয়েছিল 8টা। এখন যেটা হয়েছে সেটা স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স যেটা যুক্ত হয়েছে সেটা 8টা। ক্লিয়ার? প্রথম দিকে 7টা ছিল, পরের দিকে 8টা হয়েছে। কমপক্ষে 7 প্রকারের বুদ্ধি, এবং পরের দিকে সেটা 8 প্রকার। ক্লিয়ার? 9 প্রকারের মধ্যেও কাজ চলছে, যেটা সেটাও কাজ চলছে। ঠিক আছে? এই থিওরিগুলো আমার ক্লাসে বহু দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, যার জন্য আমি থিওরিটা ডিসকাস করলাম না। কোশ্চেন নাম্বার 6, লরেন্স কোহলবার্গের তত্ত্ব অনুসারে একটি কাজ সম্পাদন করা এবং কিছু করা কারণ অন্যরা এটি অনুমোদন করে নৈতিকতার কোন পর্যায়কে প্রতিনিধিত্ব করে? লরেন্স কোহলবার্গের যে ডেভেলপমেন্টাল থিওরি, আমরা মোরাল ডেভেলপমেন্টের থিওরি পড়ছি, তো সেই মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে বলা হচ্ছে যে একটি কাজ সম্পাদন করা এবং কিছু করা কারণ অন্যরা এটিকে অনুমোদন করছে। আমি সেই কাজটাই করছি যেটা অন্যরা অনুমোদন করছে। তাহলে এটা কোন স্টেজে ছিল? প্রাক প্রচলিত, প্রচলিত, উত্তর প্রচলিত, নাকি আনুষ্ঠানিক প্রচলিত? প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল। ফর্মাল কনভেনশনাল তো আমাদের প্রথমেই হবে না, প্রি কনভেনশনাল, কনভেনশনাল এবং পোস্ট কনভেনশনাল। তাহলে কি অন্যরা অনুমোদন করছে বলে আমি করছি। বিশেষ করে এটা আমাদের কনভেনশনাল স্টেজ। কিসের? প্রচলিত যেটা স্টেজ, সেই স্টেজে কি দেখো, প্রথম যে প্রি কনভেনশনাল মোরালিটি ছিল সেটা 4 থেকে 10 বছর, যেখানে দুটো ছিল, সামঞ্জস্যহীন নীতিবোধ আর ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ। সেকেন্ড ছিল প্রথাগত বা সংস্কার নীতিবোধের পর্যায়, যেটা কনভেনশনাল মোরালিটি, যেখানে প্রত্যাশামূলক নীতিবোধ বা প্রত্যাশামূলক আচরণ সেই শিশুর কাছে নীতিমূলক আচরণ বলে মনে হবে, যেটা অন্যদের অনুমোদন দ্বারা, মানে অন্যরা যদি অনুমোদন দেয় তাহলে সেই আচরণটা সঠিক আছে এবং সেই আচরণটা নীতিগত। তো তখনই আমাকে বলা হচ্ছে কি, তখনই বলা হচ্ছে আমাদের সেটা মোরাল। তাহলে কোহলবার্গের থিওরিতে বিশেষ করে এটা যদি আমরা দেখি। নেক্সট কথা বলা হচ্ছে উত্তর প্রথাগত নীতিবোধের পর্যায়ে 13 বছরের ঊর্ধ্বে, যেটা সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ, যেটা যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত, এবং সর্বজনীন নীতিবোধ বা সার্বজনীন নীতিবোধ, যেটা বিবেক দ্বারা নিয়ন্ত্রিত। এই থিওরি আমাদের পুরো পড়ানো আছে কোথায়? ইউটিউবের ভিডিওতে। যদি তোমরা বলো যে না আবারও নতুন করে পড়ান স্যার, আমি আবারও নতুন করে ক্লাস দিতে পারি, তো তোমরা এটা দেখে নিবে। আমি এখানে শুধুমাত্র ডেসক্রিপটিভ। ভাইগোটস্কির শিখনের সামাজিক সংস্কৃতির দৃষ্টিভঙ্গি শিখন প্রক্রিয়ায় দেশের উপর গুরুত্ব আরোপ করে। ভাইগোটস্কির সোশিও কালচারাল পার্সপেক্টিভ অফ লার্নিং এমফেসাইজ ইম্পর্টেন্স অফ টেস্ট ইন দ্য লার্নিং প্রসেস। বাংলা যদি করি তো এরকম হবে যে ভাইগোটস্কির শিখনের সামাজিক দৃষ্টিভঙ্গির শিখন প্রক্রিয়ায়, মানে ও কোন বিষয়টার উপর গুরুত্ব আরোপ করেছে? কালচারাল টুলস, অ্যাট্রিবিউশন, মোটিভেশন, নাকি ইকুয়ালিব্রেশন? ইকুয়ালিব্রেশন তো হবে না। ইকুয়ালিব্রেশন যদি আমরা অ্যাকচুয়ালি দেখি তাহলে পিয়াজের থিওরিতে আমাদের ইকুয়ালিব্রিম। মোটিভেশন মাসেলো, অ্যাট্রিবিউশন নয়, তাহলে কি? কারণ সে কালচারাল। ভাইগোটস্কির মূল যদি আমরা থিওরি দেখি, সেখানে মানে সংস্কৃতিকে শেখার ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়েছে, ভাষাকে শেখার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে, যেখানে তিনি আরও বলেছিলেন যে আমরা ভাষা শুধুমাত্র যোগাযোগের জন্য ব্যবহৃত করি না, আমরা ভাষাটাকে জ্ঞান অর্জনের জন্য ব্যবহার করে থাকি। যে অন্যের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছি, কমিউনিকেশন করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে শুধু ব্যবহৃত করি না, আমরা সেটাকে কি করে থাকি, আমরা সেটাকে বিশেষ করে
কার্য মানে অ্যাকচুয়ালি আমাদের জ্ঞান নির্মাণ করার জন্য। কিসের জন্য করে থাকি? আমাদের জ্ঞান নির্মাণ করার জন্য। হলো? এবার নেক্সট কোশ্চেনস বলা হচ্ছে, একটু বলা আছে এই যে দেখো, যেখানে তিনি ভাষার ক্ষেত্রে বলেছেন এই যে ৩ টে বিষয় গুরুত্বপূর্ণ কি? সংস্কৃতি শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ব্যক্তি, ভাষা সংস্কৃতির মূল এবং ব্যক্তির সম্প্রদায়ের তাদের ভূমিকা শেখে হবে। এই ৩ টা বিশেষ করে। অহংকেন্দ্রিক ভাষা যেটা ৩ থেকে ৭ বছরের মধ্যে হয়। অহংকেন্দ্রিক ভাষা বলতে বিশেষ করে বলা হচ্ছে যে যখন শিশুরা নিজের মনে, মনে কথা বলে। আপন মনে জোরে মরে কথা বলছে। ৩ থেকে ৭ বছর অহংকেন্দ্রিক শিশুরা নিজের মধ্যেই কথা বলে। মানে বাচ্চারা দেখি না আমরা খুব বসে আছে খেলতে জোরে, জোরে মনে, মনে আপন মনে জোরে, জোরে কথা বলছে। একটা বলেছে ইনার স্পিচ। ওই যে ইগোসেন্ট্রিক স্পিচ, সেই ইগোসেন্ট্রিক স্পিচটা পরবর্তীকালে ইনার স্পিচে রূপান্তরিত হচ্ছে। এবং এটি মানুষের অভ্যন্তরীণ ব্যক্তিত্ব বা চিন্তা। বলা হচ্ছে এখানে চিন্তা ভাবনা করছে। চুপ করে বসে আছে, চিন্তা ভাবনা করছে। তাহলে এই স্তরে উচ্চতর ভাবনা এবং আরো জটিল ধরনের চিন্তা ভাবনার সক্ষম হয়ে থাকে। ক্লিয়ার? অহংকেন্দ্রিক ভাষা এবং ইনার স্পিচ। নেক্সট আমরা একটু দেখে নিব ৮ নাম্বার, জিন পিয়াজে তার জ্ঞানীয় বিকাশের তত্ত্ব বা কগনিটিভ ডেভেলপমেন্টের যে থিওরি, জিন পিয়াজের আমরা সবাই সকলেই জানি। দেশের পরিপ্রেক্ষিতে জ্ঞানীয় কাঠামো ব্যাখ্যা করা, সাইকোলজিক্যাল টুলস, স্টিমুলাস রেসপন্স অ্যাসোসিয়েশন, প্রক্সিমাল ডেভেলপমেন্ট নাকি স্কিম। তো থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট জিন পিয়াজের সাইকোলজিক্যাল টুলসের উপর নাকি স্টিমুলাস রেসপন্স অ্যাসোসিয়েশন নাকি প্রক্সিমাল ডেভেলপমেন্ট। দেখো স্টিমুলাস রেসপন্স তো হবেই না। এখানে যদি আমরা স্টিমুলাস রেসপন্স দেখতে চাই তাহলে একটা লার্নিং এর থিওরি, সেটা কোথায়? স্কিনার এবং পেভলভে চলে যাবে। প্রক্সিমাল ডেভেলপমেন্ট আমরা ভাইগোটস্কি চলে যাব। সাইকোলজিক্যাল টুলস স্কিমা কি? স্কিমা হচ্ছে পিয়াজে। আচ্ছা, প্রশ্নটা কি বলেছিল? প্রশ্নটা বলেছিল ইন দ্য থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট জিন পিয়াজে এক্সপ্লেইন কগনিটিভ স্ট্রাকচার ইন টার্মস অফ কগনিটিভ স্ট্রাকচার। কগনিটিভ স্ট্রাকচার বেসিক্যালি বলা হচ্ছে আমরা যে জ্ঞানের যে অ্যাকচুয়ালি যে একটা কাঠামো আর কি, এই জ্ঞানের কাঠামোটা কি? স্কিমাতে তার বলা হয়েছে যে আমরা কোনো একটা কিছু নলেজ একুয়ার করলাম, সেই নলেজ একুয়ারটাকে বলা হচ্ছে আমার স্কিমা। এবং এই স্কিমা আমাদের মানে এই মুহূর্তে তুমি একটা কোনো বিষয় শিখছো, তোমার কাছে স্কিমা। তাহলে এই শিক্ষণীয়টা তো তার জ্ঞানীয় কাঠামোটা তিনি এভাবেই ব্যাখ্যা করেছেন যে জিন পিয়াজে এক্সপিরিয়েন্স কগনিটিভ স্ট্রাকচার, আমাদের যে জ্ঞানের এটা শিখনের ফলেই সেই জ্ঞান আমাদের কি হয়, মানে জ্ঞান কাঠামো develop। তো এই স্কিমাটাকে তিনি এইভাবে ব্যাখ্যা করছেন এবং এই স্কিমা দেখো, তোমার কাছে প্রিভিয়াস স্কিমা ছিল, তুমি আবার আজকে নতুন কিছু শিখলে তোমার এডিশন হলো। এইভাবে স্কিমা এডিশন হতে থাকে এবং স্কিমা বিশেষ করে হয়ে থাকে কিসের ফলে? দুটোর মাধ্যমে, দুটো প্রক্রিয়া আছে সেখানে, সেই দুটোর মাধ্যমে হয়। যদি তোমরা এই বিষয় সম্পর্কে আরও পড়তে চাও তাহলে কমেন্ট বক্সে জানাবে। আর তাছাড়াও আমাদের ভিডিও প্রচুর আছে। দেখো স্কিমা দুটো থেকে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন যখন আমাদের মিলে গেল, মানে আমি কোনো একটি নলেজ জানি, সেই প্রিভিয়াস নলেজের পরিপ্রেক্ষিতে আমি নতুন নলেজ কি করছি, বিশ্লেষণ করছি, দেখতে পাচ্ছি যে আচ্ছা আমি এটা শিখেছিলাম, এখন দেখলাম এরকম এরকম, আমার কাছে এইটুকু প্রয়োজনীয়। এটা হলো আমার অ্যাসিমিলেশন। সহযোজন, সহযোজন কি বা অ্যাকোমোডেশন বলা হচ্ছে তো যখন আমার প্রিভিয়াস নলেজ ছিল এবং সেই নলেজটাকে একটু মডিফাই করতে হলো, মডিফাই করে নতুন স্কিম বা নতুন নলেজ আমি অ্যাড করছি, এটা আমার অ্যাকোমোডেশন। এর উদাহরণ আমি প্রচুর দিয়েছি, ক্লাসগুলো আছে দেখে নিবে বা তোমরা জানাবে যে আমি আরও ডিটেলসে বোঝাবো যদি হয়, যদি তোমরা জানতে চাও। যেহেতু এখানে কোশ্চেন অ্যান্সার তাই একটু শর্ট করছি। জিন পিয়াজের জ্ঞানীয় বিকাশের তত্ত্বের বা কগনিটিভ বা প্রি অপারেশনাল যে স্টেজ, হ্যাঁ, প্রাক সক্রিয়তার পর্যায়টি দেশকে চিহ্নিত করে। মানে এখানে প্রাক সক্রিয়তার বৈশিষ্ট্য তোমাকে বলতে হবে যে প্রাক সক্রিয়তায় চারটি যে স্টেজ আছে সেই চারটে স্টেজের মধ্যে প্রাক সক্রিয়তার কোন জায়গায় কোনটি আছে? একটা বলা হচ্ছে বিমূর্ত চিন্তার বিকাশ, এটা তো প্রথমেই, এটা কি একটা ফর্মালের। চিন্তায় কেন্দ্রীভূত হওয়া, মনে নজরিনে, বস্তুর সংরক্ষণ এবং ক্রমিক ক্ষমতা, আনুমানিক বা আনুভূতিক চিন্তন। যদি আমরা দেখি হাইপো ডিডাকটিভ থিঙ্কিং, সেন্ট্রেশন অফ থট, ডেভেলপমেন্ট অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, না এবিলিটি কনভে অ্যান্ড সিরিয়েট অবজেক্ট। কী করা? ক্রমিক ক্ষমতা বা ক্রমিক সংখ্যাগুলোকে সঠিকভাবে সাজানো, বস্তু সংরক্ষণ, কনজার্ভ করা। আমি যদি বিশেষ করে দেখে থাকি
এর অ্যান্সার হচ্ছে আমাদের সেন্ট্রেশন অফ থট, সরি প্রি অপারেশনাল। প্রথমে কি ছিল? সেন্সরি মোটর, দেন প্রি অপারেশনাল। এস এককেন্দ্রীভূত হয়ে থাকে এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা এই দ্বিতীয় স্টেজে স্টুডেন্টসের মানে চিলড্রেনদের হয়ে থাকে, এক জায়গায় কেন্দ্রীভূত ওরা। সেন্ট্রেশন অফ, চিন্তায় কেন্দ্রীভূত হওয়া, সেন্ট্রেশন ইন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন্স আমরা যদি আজকে লাস্ট কোশ্চেন ডিসকাস করে নিই, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। দেখো এই বৈশিষ্ট্যগুলো টোটালি দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। দেহ সঞ্চালন, প্রি অপারেশনাল স্টেজে সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ, প্রাক সক্রিয়তার স্তর, প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর। ক্লিয়ার? তো এটা একটু দেখে নিবে। আর 10 নাম্বার কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন, তোমরা যদি একটু ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক করবে, তো শেয়ার করেই দিবে, কি আছে, স্ট্যাটাসে দিয়ে দিলে হোয়াটসঅ্যাপে, তোমার বন্ধুরাও দেখলো, তোমরাও দেখলে, বুঝতে পারলে? তাহলে জ্ঞান কি হবে? এভাবে জ্ঞান ডেভেলপ হবে আমাদের। যতটুকু পেরেছি আমি তোমাদের শেখাতে, বা যতটুকু এইটুকু বিষয়ের মধ্যে থেকে আমরা জানতে পেরেছি, আমিও শিখছি, তোমরাও শিখছো। বিকাশ প্রসঙ্গে নিচের কোন বক্তব্যটি সঠিক? আশা করি তোমরা এই অ্যান্সারটা দিতে পারবে সবাই। প্রত্যেকের জন্য সংস্কৃতির জুড়ে বিকাশের একই হার রয়েছে, মানে বিকাশটা একই হারে চলতে থাকে। ডেভেলপমেন্ট হ্যাজ দ্য সেম রেটস অফ গ্রোথ অ্যাক্রস দ্য কালচার্স ফর এভরিওয়ান। ডেভেলপমেন্ট ওকার্স অনলি থ্রু লার্নিং দ্যাট টেক প্লেস ইন এ স্কুল। শুধুমাত্র কেবলমাত্র, বা যদি আমরা বলতে চাই যে বিকাশ শুধুমাত্র শিক্ষার মাধ্যমে, এবং সেটা কোথায়? বিদ্যালয়ে ঘটে। ডেভেলপমেন্ট ওকার্স অনলি ডিউরিং দ্য পিরিয়ড অফ চাইল্ডহুড। শুধুমাত্র শৈশবে বিকাশ ঘটে। আর বিকাশ ইজ মাল্টি ডাইমেনশনাল। বিকাশ হচ্ছে আমাদের বহুমাত্রিক, মানে বহু ধরনের বিকাশ আমাদের। এটি কোনটি? আশা করি তোমরা এই অ্যান্সারটি পেয়ে যাবে এবং পেয়ে গেছো। এটা হচ্ছে আমার বিকাশ হচ্ছে, দেখো, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, প্রচুর বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, প্রচুর ধরনের বিকাশ পাচ্ছি আমরা। তো এটা বলা হচ্ছে ডেভেলপমেন্ট ইজ মাল্টি ডাইমেনশনাল। এবং এবং যদি ডেভেলপমেন্টের কিছু নীতি দেখো তাহলে এখানে দেওয়া আছে বংশ সরি মিথস্ক্রিয়া, মানে বিকাশ আমাদের বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে ঘটে। একটা নির্দিষ্ট ধারাবাহিকতা মেনে চলে। সেফালোকোডাল, প্রক্সিমোডিস্টাল যদি আমরা দেখি, পিঁয়াজের তত্ত্ব পড়ে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। না হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, যে আমরা আবার নতুন করে পড়িয়ে দিব। বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত, মানে ইমোশনাল ডেভেলপমেন্ট মোরাল ডেভেলপমেন্ট সাহায্য করে, মোরাল ডেভেলপমেন্ট ইমোশনাল ডেভেলপমেন্টকে সাহায্য করে, এইভাবে করে। কথাটা বুঝতে পারলে? তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাথে সাথে শেয়ার করবে। আর বিষয় হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারবে, সেখানে নোটস দেওয়া হবে। এবং এজ ওয়েল এস তোমরা হোয়াটসঅ্যাপ যে চ্যানেল, সেখানেও তোমরা জয়েন করতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে নিচের যে আমার নম্বর বা টেলিগ্রামের নম্বর দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারবে আমার সাথে, কোনো সমস্যা নেই। এবং তোমরা যদি ক্লাস এরকম আরও পেতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ভালো থেকো, এভাবে সুস্থ থেকো এবং পড়তেই থাকো।